আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ওরাকলের সর্ববৃহত্তম যে দুবাই ক্লাউড স্টেশন রয়েছে তার দৃশ্য দেখছেন। 2020 সালের অক্টোবরে এটা চালু হয়। এটি ওরাকলের দ্বিতীয় জেনারেশনের ক্লাউড রিজিয়ন। দুবাইয়ের ভেতর যে বড় বড় বিল্ডিং রয়েছে এর থেকেও কিন্তু এই ভবনটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ দুবাই সরকারের ডিজিটাল অর্থনীতির জিডিপিতে অবদান দ্বিগুণ করার পরিকল্পনা। আর ওরাকলের এই রিজন সরকারি সংস্থা বড় এন্টারপ্রাইজ এসএমইদের ডিজিটাল ট্রান্সফর্মে সাহায্য করে। এআই, মেশিন লার্নিং বা যে কোনো ধরনের প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে সকল কিছুই স্ট্র্যাটেজিকভাবে নিয়ন্ত্রণ করে এই ওরাকলের ডাটা সেন্টার। সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুসারে স্পর্শকাতর যে সকল তথ্য রয়েছে সেগুলো এই সংযুক্ত আরব আমিরাতের ভেতরেই রাখতে হয়, যেগুলো রয়েছে এই ডাটা সেন্টারের ভেতর। বিভিন্ন দেশ থেকে অর্থ যারা নিয়ে আসে ধনী ব্যক্তিরা, সারা সংযুক্ত আরব আমিরাতে রাখে। এই ডাটা সেন্টারে তার তথ্য রয়েছে। বিভিন্ন ধরনের যে সকল প্রপার্টি বিজনেস, বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেনের সকল তথ্য এই ডাটা সেন্টারেই আছে। বড় ইকোনমিক পার্টনার যেমন ডিপি ওয়ার্ল্ড, ডিএমএসি, আবুধাবি কাস্টমস বা আল তাইফ আল ইমারাত বা ডুয়ের মতো টেলিকমের যে তথ্য রয়েছে সেটাও কিন্তু এই ডাটা সেন্টারের ভেতরে আছে। যাই হোক, সংযুক্ত আরব আমিরাত যখন ঘোষণা দিয়েছে তারা 9 মাস ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত এবং তারা প্রথম দেশ হিসাবে আরব উপসাগরের সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে পদাতিক হামলায় যুক্ত হতে চায়, ঠিক এমত অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ওরাকলের এই ডাটা সেন্টারের ভেতর শক্তিশালী ড্রোন হামলা করেছে ইরান। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের যে আবুধাবি, দুইটি শহরের ভেতরই ওরাকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডাটা সেন্টারে তারা আক্রমণ করেছে। দেখুন, হামলার কথা স্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত, তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তারা স্বীকার করেনি। তারা দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা ড্রোনগুলোকে প্রতিহত করতে পেরেছে। এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি অবশিষ্ট আছে বা কি কাজ করছে তা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, তবে তারা এটা দাবি করেছে। যাই হোক, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কিছু কিছু ভিডিও ফুটেজও পাওয়া গেছে এই ইস্যুটিকে কেন্দ্র করে যে এটি হিট করেছে। আর এটি কিন্তু সরাসরি সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি বড় ধরনের ক্ষতি, কারণ এনভিডিয়া, অ্যাপেল বা অ্যামাজনের মতো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে আক্রমণ করার পর কৌশলগতভাবে এই যে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের অর্থনীতির যে প্রাণ রয়েছে, তথ্য প্রাণ, এই ওরাকলের ডাটা সেন্টার, সেখানে আক্রমণ করা হয়েছে। দেখুন, অবকাঠামোগতভাবে হয়তো বা এর মূল্য হতে পারে $500 মিলিয়ন, তবে ডাটার দিক থেকে $20 বিলিয়ন। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে আক্রমণ করছে, ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এবং এমতো অবস্থায় যুক্তরাজ্যের ভেতর 35টি দেশের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে আপনাদের আগেই তথ্য দিয়েছিলাম। যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম আশার একটা আলো ছিল এই বৈঠক, যে এই 35টি দেশ নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা। তবে ইরানের সক্ষমতা, বাস্তবিক অর্থে হামলার কারণে তাদের ক্ষয়ক্ষতির ঝুঁকি, সকল কিছু বিবেচনা করে 35টি দেশ সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিরুদ্ধে তারা কোনো ধরনের সামরিক কর্মকাণ্ডে যাবে না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তারা এই ব্যাপারেই জোর দিয়েছে কূটনীতিক আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টা সমাধান করতে হবে এবং এই জন্য কূটনীতিকভাবে তারা ইরানের সঙ্গে আলোচনা শুরু করবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা কিন্তু তার মিত্র যুক্তরাজ্যের সহায়তায় বড় এই বৈঠকটি আয়োজন করেছিল, তবে চূড়ান্তভাবে যার সফলতার কোনো সুসংবাদ যুক্তরাষ্ট্র পায়নি। এখন 35 থেকে 40টি দেশ প্রত্যাখ্যান করেছে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে, আর এখন যুক্তরাষ্ট্র নিজেই সরাসরি ইরানের ভেতর পদাতিক হামলা করতে চায়। এক্ষেত্রে ইরানের জবাব কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের বর্তমান সংসদে যিনি স্পিকার রয়েছেন বাগের গালিবাফ, তিনি তার বক্তব্যে এমনটাই নিশ্চিত করেছেন, ইরানের অন্তত পক্ষে 70 লক্ষ সাধারণ ইরানি প্রয়োজনে যুক্তরাষ্ট্রের এই কয়েক হাজার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গালিবাফ তার বক্তব্যে বলেন, দেশব্যাপী শক্তিশালী জাতীয় প্রচারণা
করা হয়েছে, যেখানে লাখ লাখ ইরানি অলরেডি নাম লিখিয়েছেন এবং মানসিকভাবে প্রস্তুতি সম্পূর্ণ করেছেন স্বেচ্ছাসেবী হিসাবে মাতৃভূমিকে রক্ষা করার জন্য যুদ্ধে নামার জন্য। আর এটা ইরানের ইতিহাসে নতুন কিছু নয়। দেখুন 1980-র দশকেও যখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তখন এই ইরানের লক্ষ লক্ষ নাগরিক ওই সময় যুদ্ধে নেমেছিলেন। তারা কিন্তু পালাক্রমে দীর্ঘ প্রায় 8 বছরের একটা যুদ্ধ ইরাকের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে ওই সময় করেছে। কারণ ওই সময় কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ইরাককে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সহযোগিতা করেছে, এবং ওই সময় ইরানের সামরিক সক্ষমতা আজকের মতো তার ধারের কাছেও ছিল না। 1980-র দশকে সবেমাত্র ইসলামিক যে রেভলিউশনারি রয়েছে সেখানে ঘটেছে, এবং অনেক কিছুই কিন্তু তখন শক্তিশালী কাঠামো বা প্রশাসনিক পর্যায়ে ছিল না। তারপরও তারা দীর্ঘ 8 বছরের যুদ্ধ ইরাকের সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে করেছে, এবং তারা এটা ঐতিহাসিকভাবেই কিন্তু প্রমাণ করতে সক্ষম করেছে যে যখনই ইরান কোনো বিপদে পড়ে, ইরানের নাগরিকরা কিন্তু যুদ্ধক্ষেত্রে নামেন। আর এই জন্য এই গত 500 বছরে পৃথিবীর কোনো রাষ্ট্র বা কোনো শক্তি ইরানকে দখল করে বা পার্সিয়ান সাগরের উপসাগরের এই যে রাজত্ব রয়েছে তাকে দখল করে কোনো ধরনের রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি। এছাড়াও বর্তমানে ইরানের যে বাজিজ বাহিনী রয়েছে তাদের সংখ্যাও কিন্তু প্রায় 20 থেকে 24 মিলিয়ন, যেটা ইরান দাবি করে। যদি এর অর্ধেকও ধরা হয় তারপরও কিন্তু 10 মিলিয়ন, প্রায় 1 লক্ষ। যদি তারও অর্ধেক ধরা হয় তাও 5 মিলিয়ন, প্রায় 50 লক্ষ। মানে একটা বিশাল পরিমাণে সাধারণ নাগরিকের যুদ্ধ করার যে সৈন্যবাহিনী ইরান দীর্ঘদিন ধরেই কিন্তু মানসিক সামরিকভাবে প্রস্তুত করে রেখেছে, যেটা তারা চূড়ান্তভাবে এখন ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রন্টের লড়াইয়ে। মাতৃভূমি কখনোই বিদেশি নাগরিক দিয়ে রক্ষা করা যায় না। মাতৃভূমি রক্ষা করার জন্য নিজের দেশের নাগরিকদেরই লড়াই করতে হয়, যেটা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর যে সামরিক বাহিনী রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিরল দৃষ্টান্ত। দেখুন 1990 সালে যখন সাদ্দাম হুসেন কুয়েতে আক্রমণ করেছিলেন, অভিযোগ রয়েছে যে কুয়েতের নাগরিকরা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ না করে কুয়েত ছেড়েই কিন্তু তারা চলে গিয়েছিলেন। এখনও এই সংযুক্ত আরব আমিরাত বা এই সকল দেশের সামরিক বাহিনীতে প্রচুর পরিমাণে বিদেশি নাগরিক রয়েছেন, যারা চূড়ান্তভাবে কতটুকু যুদ্ধ করবেন বা দেশগুলোকে রক্ষা করার জন্য কতটুকু আত্মত্যাগ করবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। যাই হোক, এমতো অবস্থায় যুদ্ধ থামানোর জন্য বা স্থিতিশীল পরিবেশ আনার জন্য সৌদি আরবের বর্তমান যিনি ক্রাউন প্রিন্স রয়েছেন মোহাম্মদ বিন সালমান জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন এবং চীনের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। এখন মিস্টার পুতিন বলেছেন যে কূটনীতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। অপরদিকে চীনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না। আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে হবে, তারপর যদি কোনো ধরনের সুখবর চীনের পক্ষ থেকে এই সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবকে দিতে পারে। যে যুদ্ধ থামানোর জন্য ক্ষেত্রে চীনের মধ্যস্থতা করার পর 4টি শর্ত দিয়েছে ইরান। রাশিয়ান সংবাদ মাধ্যম তাস জানিয়েছে 4টি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো আগ্রাসন পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত সমাপ্তি। দ্বিতীয়টি হলো ভবিষ্যতের যুদ্ধ পুনরাবৃত্তি রোধের জন্য বস্তুনিষ্ঠ নিশ্চয়তা প্রদান, বস্তুগত ও নৈতিক ক্ষতির সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ প্রদান এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন। 4টি বলা হয়েছে। দেখার বিষয় এই শর্তগুলো যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো কতটুকু মানে বা ইরানের সঙ্গে সমঝোতা করতে তারা কতটুকু ছাড় দেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।